আসসালামু আলাইকুম, আমি কানিশপাতে মর্দা এবং টাইপ 2 হচ্ছে অল্প প্রাণ ও মহাপ্রাণ। অল্প প্রাণ হচ্ছে যেটা উচ্চারণ করতে অল্প সময় লাগবে, আর মহাপ্রাণ হচ্ছে যেটা উচ্চারণ করতে বেশি সময় লাগবে। আমরা একটু একটা ছক দেখে নিই, যার মাধ্যমে আমরা খুব সহজে অল্প প্রাণ এবং মহাপ্রাণগুলো মনে রাখতে পারবো। দেখো, আমি এখানে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ লিখেছি। আমাদের 25টা বর্ণকে বর্গীয় বর্ণ বলে, কারণ এটা সব দিকে বাহু সমান, অর্থাৎ সব দিকেই 5টা করে বর্ণ আছে। তো সেখানে প্রথম সারিরা হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় সারিরা হচ্ছে মহাপ্রাণ, 3 নম্বর সারিরা হচ্ছে অল্প প্রাণ, 4 নম্বর সারিরা হচ্ছে মহাপ্রাণ এবং 5-এ আছে নাসিক্য। অল্প মহা নাসিক্য, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা মনে রাখবো কিভাবে অল্প প্রাণ মহাপ্রাণ। 1 আর 3 অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো হচ্ছে অল্প প্রাণ, আর জোড় সংখ্যা হচ্ছে মহাপ্রাণ। যখন মানুষ মানে জোর অবস্থায় থাকে তখন তাদের শক্তি বেশি থাকে, তাই তারা মহাপ্রাণ। প্রাণের ভিতর তারা মহানে আছে, ঠিক আছে? তাহলে আমাদের বিজোড় সংখ্যাগুলো হবে অল্প প্রাণ আর জোড় সংখ্যাগুলো হবে মহাপ্রাণ। অর্থাৎ ক হচ্ছে অল্প, খ হচ্ছে মহা। এটাকে আমরা যদি একটু শর্টকাটে মনে রাখার চেষ্টা করি, দেখো আজকাল যুগে তো আমরা বাংলিশের যুগ, আমরা বাংলিশ লিখতে খুব পছন্দ করি। তো বাংলিশে যখন আমরা ক লিখি সেই ক্ষেত্রে আমরা লিখি কে। তাহলে আমি যখন আমার খালামণিকে মেসেজ দিব, আমি কি লিখবো? কালামণি। কালামণি লিখলে খালামণি ব্লকও মেরে দিতে পারে, কারণ এখানে আমাদের দিতে হবে একটা এইচ। বাংলিশে লেখার সময় আমরা কিন্তু এটা উপলব্ধি করতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু কে কি লিখি? কে এইচ। এই যে একটা এক্সট্রা এইচ, এই এক্সট্রা এইচটা আমাদের বাংলাতেও আছে, যেটা দেখা যায় না। এই এক্সট্রা এইচটার জন্যই এটা উচ্চারণ করতে একটু বেশি সময় লাগে, তাই না বলো? এই জন্য এটাকে বলা হয় মহাপ্রাণ। আবার দেখো গ লিখি জি, কিন্তু ঘ লিখি জি এইচ, অর্থাৎ এই যে এইচ, যার কারণে আমাদের ধ্বনিটা উচ্চারণে একটু বেশি সময় লেগে যায়, সেই জন্য এই ধ্বনিগুলোকে কি বলে? মহাপ্রাণ ধ্বনি বলে। আর ক কে দিয়ে লিখে ফেলি, এক্সট্রা আর কোনো কিছু দরকার নেই, এর একাই আছে, জোর না হয়ে এটা বিজোড় অবস্থায় আছে, এই জন্যই তো 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ। বুঝতে পেরেছো? এভাবেই সাজানো হয়েছে। যারা একা আছে তাদের 1 আর 3-এ রাখা হয়েছে, আর যারা জোড় সংখ্যা আছে, জোড়া আছে, তাদের 2 আর 4-এ রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে অল্প মহা নাসিক্য। তাহলে চলো দেখি আমরা আমাদের প্রথম প্রশ্নটা। আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো, কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়, অর্থাৎ যেটা উচ্চারণ করতে কি বেশি সময় লাগবে, তাই না? সেটাকে কি বলবে? অবশ্যই মহাপ্রাণ। কোন ধ্বনিতে উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? বাতাসের চাপের আধিক্য থাকবে কার সময়? অবশ্যই মহাপ্রাণের সময়। খালামণি লিখতে কালামণি লেখা যাবে না, যেমন ঠিক তেমন। মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি? এখানে কোনটা মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ হতে হলে কি হতে হবে? 2 এবং 4-এ থাকতে হবে। তাহলে ক, এটা তো অল্প প্রাণ, ক এখানেও আছে, তার মানে এটা হবে না। বাকি দেখো গ নিজে হচ্ছে 3 নম্বর বর্ণ, 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ, তার মানে এটাও হবে না। বাকি অপশন থাকে খ এবং ঘ, 2 এবং 4, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে কোন ধ্বনি বলা হয়? অবশ্যই অল্পপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ ব্যঞ্জন নিচের কোনটা? 1 আর 3 নম্বরে যারা থাকবে, তাহলে দেখো হ, এটা আমরা জেনে এসেছি একটু আগে, হ হচ্ছে মহাপ্রাণ। ধ, ঠ, ট, ঠ, এটাও হবে না। ত, থ, দ, 3 নম্বরে আছে দ, ত, থ, দ, 3 নম্বরে যে আছে সেই আমাদের সঠিক উত্তর হবে, কারণ আমরা জানি অল্পপ্রাণ মানেই হচ্ছে 1 এবং 3। নিচের কোনগুলো মহাপ্রাণ? 2 এবং 4-এ আছে যারা, তাই না? তাহলে উত্তরটা কি হবে? দেখো তো, খ এবং ধ, এটাই হচ্ছে সঠিক উত্তর, কারণ খ হচ্ছে 2 নম্বরে আছে আর ধ হচ্ছে 4 নম্বরে আছে। ত, থ, দ, ধ, 4 নম্বরে আছে ধ, 2 এবং 4-ই তো হচ্ছে মহাপ্রাণ। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? যেটা উচ্চারণ করতে বেশি সময় লাগবে? মহাপ্রাণ। মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনটি? ব, তালব্য স, দন্ত স। আমরা একটু আগে জেনে এসেছি তালব্য স দন্ত স হচ্ছে অঘোষ, ঠিক আছে? ছ কোনটা হবে? প, ফ, ব, ভ। ব হচ্ছে 3 নম্বরে আছে, ঠিক আছে? ব হচ্ছে কি? প, ফ, ব 3 নম্বরে আছে। চ, ছ, ছ হচ্ছে আমাদের 2 নম্বরে আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে খুবই সহজ ছিল, কারণ আমরা ছকটা সম্পর্কে জানি। ছকটা পারলে সেটা ঘোষ হোক, অঘোষ হোক, নাসিক্য হোক, বের করা খুবই সহজ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।